রাজা রানীদের গল্পের মধ্যে এক অদ্ভুত রকমের রোমাঞ্চ আছে, যা আমাদের ছোট থেকেই মুগ্ধ করে এসেছে। তাই হয়তো সে সোনালি যুগ এখন আর না থাকলেও কয়েক শতাব্দী পেরিয়ে যাওয়ার সত্ত্বেও যতটুকুনি অবশিষ্ট আছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসে সেই রাজকীয়তার একটি ঝলক পাওয়ার আশায়। আর আরেকদিকে আমরা এমন এক জায়গায় শুধু ঘুরতে না, বরং থাকতে এসেছি, যেখানে ভারতের সেই যুগের অমূল্য সম্পদগুলো এখনও যত্ন করে রাখা রয়েছে। তাই আমাদের স্বভাব অনুযায়ী পায়ে চাকা লাগিয়ে ছুটে চলেছি রাজস্থানের প্রত্যেকটি গল্প জানার চেষ্টায়। যে গল্প আমরা দ্য পিঙ্ক সিটি জয়পুর থেকে শুরু করেছিলাম, এবার সেটা গড়িয়ে এসে পৌঁছালো আরাভালি পর্বতমালার কোলে, যাকে বলে দ্য সিটি অফ লেকস, যেখানকার রাজপ্রাসাদ এখনও নতুনের মতন দেখতে লাগে। যেই প্রাসাদের দেওয়াল মহারাজা নয়, মহারানাদের গল্প বলে। যেখানে 400 বছর ধরে তৈরি 25টি প্রজন্মের পরিশ্রম এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে। লোকেরা সেই শহরকে ঝিলের শহর উদয়পুর বলে ডাকে। ফিরে এলাম রাজা রানীদের আরেকটি রোমাঞ্চকর কাহিনী নিয়ে, এবার আর বন্ধুত্বের নয়, শত্রুতার ও বিরোধীকারীদের গল্পের সাথে। জয়পুরের পর শুরু করতে চলেছি এবার উদয়পুরের পর্ব। ব্র্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস রাজস্থানে আমাদের দ্বিতীয় ভ্রমণ গল্প। অনেক দিন পর আবার সেই চেনা রাস্তা, কিন্তু একটা অচেনা অনুভূতি। আমরা চিরকাল স্বাধীনভাবে ঘুরতে পছন্দ করেছি, কারণ উদ্দেশ্যটা কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছানো না, উল্টে যাওয়ার পথটাকে নিজের মতন করে নেওয়া। ওই কথাই আছে না, এনজয়িং দ্য জার্নি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান রিচিং দ্য ডেস্টিনেশন। আমরা এই বাক্যের প্রতিটি শব্দে বিশ্বাস করি। তাই বাস, ট্রেন বা ফ্লাইটের আদেশ অনুযায়ী না চলে স্বাধীনভাবে ঘোরার জন্য এই গাড়ি। তবে এটা আমাদের গাড়ি নয়। চ্যানেলে আগের গল্পগুলো যদি দেখে থাকেন, তাহলে জানবেন যে রাজস্থানে আমরা এই সদ্য থাকা শুরু করেছি। এইখানে আমাদের কাছে এখনও গাড়ি নেই, আমাদের গাড়িটা কলকাতায় বাবা মায়ের কাছে। কিন্তু এটার জন্যে আমাদের স্বাধীনভাবে ঘোরা আটকায় না। তাই সেটার জন্যে প্রয়োজন ছিল একটা সেলফ ড্রাইভ গাড়ি, যেটা পেলাম আমরা রেফ কার বলে একটি রেন্টাল কোম্পানি থেকে। একটা সেলফ ড্রাইভ কার পাওয়া মানে শুধু গাড়ি পাওয়া নয়, এটা হলো একটা চাবি, স্বাধীনতার চাবি। যখন সেই চাবিটা হাতে পেলাম, মনে হলো সময়ের চাকাটা যেন আমাদের চাকার সাথে ঘুরতে শুরু হলো। কোনো ফিক্স শিডিউল নেই, কোনো ড্রাইভার দাদা বা ভাইয়াকে রিকোয়েস্ট করার ঝামেলা নেই। মন চাইলে যে কোনো অচেনা ধাবাতে থামলাম, বা ভালো লাগলে রাস্তাটা পাল্টে অন্য কোনো গ্রামের রাস্তা দিয়ে গেলাম। সেই মুহূর্তে আমাদের কাছে অন্য কোনো অচেনা মানুষ ছিল না কোনো বাধ্যবাধকতা। তবে এত কিছু বললাম, যাত্রাটা শুরু কোথা থেকে করলাম সেটা বলাই হলো না। সেটা হয়তো এতক্ষণে আপনারা আন্দাজ করে ফেলেছেন। এই সেলফ ড্রাইভ গাড়িগুলো আমাদের দেশে মেনলি পাওয়া যায় বড় বড় শহরগুলোতে। তাই আমাদের যাত্রাও শুরু হয়েছিল জয়পুর থেকেই, যেখানে আমরা এই রোড ট্রিপ শুরু হওয়ার একদিন আগেই এসে গেছিলাম। আর রাতটা কাটালাম একটি বাজেট হোটেল থেকে। তবে এই হোটেলটা আমাদের আগের গল্পের হোটেলের থেকে অনেকটাই ভালো ছিল। কোন হিসেবে দেখুন তাহলে। আমি এর সার্ভিসে আমি ভীষণ ইমপ্রেসড। একদম নিচ থেকে লিফট চলছে না, তার জন্য নিচ থেকে আমাদের লাগেজ তুলে নিয়ে এসেছে, আমাদের কিছু করতে হয়নি। তারপরে ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং হচ্ছে, এখানে মিনারেল ওয়াটারের জল দিয়েছে প্লাস ডেন্টাল কিট। আই এম হাইলি ইমপ্রেসড। মানে অ্যাকচুয়ালি আমাদের টুথপেস্ট কিনতে হতো, তো ওরা ব্রাশ পেস্ট দিয়েছে, তেল, শ্যাম্পু, সাবান উইথ নর্মাল টাওয়েল। কিন্তু আমি আনুষঙ্গিক জিনিসপত্র দেখে ভীষণ ইমপ্রেসড। হোটেলের খুদ ধরতে গেলে প্রচুর খুদ বেরোবে, সেটা কথা নয়, কিন্তু আজকে আমরা রাতে এসে পৌঁছেছি, কালকে সকালবেলা চেক আউট করে যাবো, তো দিক্কত কে আছে। তবে মেন হাইলাইটটা দেখাই, খুললেই দেওয়াল, কিন্তু দিক্কত কে হয়। তাহলে যখন কোনো অসুবিধাই হয়নি, রাতটা আমরা হোটেলে খুশি খুশি কাটিয়ে দিলাম। আর সকাল হতেই একটা আলু পরোটা আর একটা পানির পরোটা খেয়ে রোড ট্রিপের আনন্দ নিতে গাড়ির চাবিটা ঘুরিয়ে বেরিয়ে পড়েছিলাম। গল্পের শুরুটাই যখন ভালো হয়েছিল, আমরা মনের মধ্যে অনেকটা আশা নিয়ে বেরিয়েছিলাম।
একটা অসাধারণ অনুভূতির আশায়, যাত্রাই হোক বা গন্তব্য, সেখান থেকে কিছু শেখার চেষ্টায়। হেভি টাইমে উঠলো তো। আমরা তখন প্রায় উদয়পুর শহর ঢোকার মুখে। জয়পুর থেকে বেরিয়েছিলাম সকাল 10টার কাছাকাছি, কিন্তু উদয়পুর পৌঁছাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিল আমাদের। প্রায় 400 কিলোমিটারের রাস্তা, আসলেতে যেটা লাগে 6 থেকে 7 ঘন্টা, সেটা আমাদের লেগে গেল প্রায় 10 ঘন্টা। নিজেদের ইচ্ছে মতন রাস্তায় স্টপেজ দিতে দিতে এলে যা হয় আর কি। আসলে জয়পুর থেকে উদয়পুরের মাঝখানে পড়ে একটি টুইন সিটি, যাকে আমরা পুষ্কর আর আজমেরের নামে চিনি, একে অপর থেকে মাত্র 15 কিলোমিটারের দূরত্বে। সবাই হয়তো জানবেন এই দুটি জায়গার সম্পর্কে। ভারতবর্ষের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির এক জলজ্যান্ত উদাহরণ, ইংরেজিতে যাকে বলি আমরা কমিউনাল হারমোনি। এই দুটো জায়গাতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আজও এসে চলেছে, ধর্ম নির্বিশেষে, কিছু না কিছু চাইতে। বলা যায় ধর্মীয় সহিষ্ণুতা বা রিলিজিয়াস টলারেন্স বলতে আমরা যা বুঝি, সেটাই এখানে দেখা যায় চোখের সামনে। এই রোড ট্রিপে যাওয়ার পথে আমরা আজমেরের মঈনুদ্দিন চিস্তির দরগাতে থেমেছিলাম, আর ফেরার পথে পুষ্কর লেক হয়ে ফিরব। কিন্তু তার আগে গল্প এখনো অনেকটা বাকি। আপাতত চলুন আমরা উদয়পুরে ঢুকি। উদয়পুর শহরের একটি আইডিয়া মাথায় নিয়ে এসেছিলাম আমরা। ভেবেছিলাম 1559 সালের একটি পুরনো শহর দেখতে পাবো, যেটা মহারানা উদয় সিংজি চিত্তরগড় ছেড়ে এসে স্থাপত্য করেছিলেন। কিন্তু ঢুকতেই যা দেখলাম, এ কোনো বড় মডার্ন সিটি থেকে কম কিছু না। কিন্তু যখন পুরনো শহরের দিকে এগোলাম, উদয়পুরের ছবিটা পরিষ্কার হলো আমাদের কাছে। আসলে আমাদের দুজনেরই এখন কি আছে দেখার থেকে আগে কি ছিল সেই জিনিস প্রচণ্ডভাবে আকর্ষিত করে। কিন্তু উদয়পুরে যেন সব কিছুই খুলে মিলে গেছে। শহরটার দিকে তাকালে মনে হয় যেন পুরনোর সাথে আধুনিকতার মিশ্রণ। ব্যাপারটা হলো, জয়পুরের মতন উদয়পুর কোনোদিন প্ল্যান সিটি হিসেবে তৈরিই হয়নি। উদয়পুর সময়ের হাত ধরে একটু একটু করে আস্তে আস্তে এগিয়েছে, যেখানে এই পুরনো আর সরু সরু গলিগুলোতে পা রাখলেই শহরের অতীতের দিকে একটি ঝলক পাওয়া যায়। এই গলিগুলো এতই সরু যে এখানে গাড়ি নিয়ে এলে বিপদে পড়ে যেতাম। তাই গাড়িটা একটা জায়গায় পার্ক করে অটো নিলাম, বা তা না হলে এমনি হাঁটতে শুরু করলাম। এখন চলুন আপনাদের এই পুরনো শহরের গলিগুলোর মধ্যে নিয়ে যাই। উদয়পুরের অতীতে যদি যেতে হয় তাহলে বেশি কল্পনা করার দরকার নেই। এখানকার পুরনো শহরের ঠিক মাঝখানে রয়েছে জগদীশ টেম্পল, যেটা 300 বছরেরও বেশি শহরের প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে। মহারানা জগৎ সিং 1651 সালে এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন। মেওয়ারের রাজারা যখন চিত্তরগড় ছেড়ে উদয়পুর চলে আসেন, তখন এই মন্দিরটি ছিল তাদের একটি বড় স্থাপত্য। মন্দিরের দেওয়ালে পাথরের ওপর আঁকা বিভিন্ন ছবিগুলো আজও সেই পুরনো সময়ের গল্প জীবন্ত করে তোলে। মন্দিরের ভেতরে কালো পাথরের তৈরি জগন্নাথ দেবের মূর্তি আছে, যা দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসে। এবং এই মন্দিরকে ঘিরে আছে উদয়পুরের পুরনো শহর, দ্য ওল্ড সিটি অফ উদয়পুর।
সূর্যাস্তের পরে বিকেল হলে শুরু হয় শহরের একটি রূপ বদলের পালা। লেকের ধারে থাকা হোটেল আর প্রাসাদগুলো তাদের আলোকসজ্জা দিয়ে জেগে ওঠে। মনে হয় জলের ওপর হাজার হাজার তারা ভাসছে। অতীতের ইতিহাস আর বর্তমানের আলো, এই দুটো মিলেমিশে উদয়পুরকে একটা অবিস্মরণীয় ছবিতে পাল্টে দেয়। ইন্ডিয়ান ট্যুরিস্ট, ফরেন ট্যুরিস্ট, লোকাল সব রকমের ভ্যারাইটির লোকজন রাস্তাতে নেমে আসে রাতের সময়টা এই পুরনো গলিগুলোতে কাটাতে। দোকানপাট বলতে সব রকমেরই দেখা যায়। ক্যাফে, গিফটের দোকান, অ্যান্টিক্সের দোকান, রাজস্থানের টেক্সটাইল আর্ট, এই সব দিয়ে ভর্তি। চারিদিকে এত রকমের রং, পরিবেশ এতটাই প্রাণে ভরা, শুধু তাকাতে তাকাতে হেঁটে বেড়াতেই ভালো লাগছিল। এইসব দেখতে দেখতে হোটেল চেক ইন করার কথা আমাদের মাথা থেকেই বেরিয়ে গেছিল। হোটেলটাও দেখাবো আপনাদের, কিন্তু তার আগে এখানকার লেকের ধারে আমাদের সঙ্গে চলুন। কিছু জায়গা আপনাদেরও চেনা মনে হতে পারে। কিছু জনপ্রিয় হিন্দি সিনেমার শুটিংও হয়েছে এইসব জায়গাগুলোতে। কমেন্টে জানাবেন কোনো সিনেমার নাম যদি আপনাদের খেয়ালে আসে। প্রথমে যে ঘাটটা গিয়ে পৌঁছালাম আমরা, নাম হলো তার গঙ্গৌর ঘাট। এই ঘাটের নাম হয়েছে রাজস্থানের প্রসিদ্ধ গঙ্গৌর উৎসব থেকে। বহু বছর ধরে এখানকার লোকজন তাদের দেব দেবীর প্রতিমা ভাসাতে আসেন। বলা যায় এই ঘাটগুলোই উদয়পুরের ঐতিহ্যময় সাংস্কৃতিক কেন্দ্র, ট্রেডিশনাল অ্যান্ড কালচারাল হাব বলতে আমরা যা বুঝি। ঘাটের ঠিক পাশেই আছে বাগোরে কি হাভেলি, যা প্রায় 200 বছরেরও বেশি পুরনো। আগেকার দিনে রাজাদের মন্ত্রীরা থাকতেন। এখনও বিকেল হলেই এখানে বসলে সেই পুরনো দিনের ছোঁয়া পাওয়া যায়। সূর্য নেমে আসার পর যখন ঘাটের আলোগুলো জলে প্রতিফলিত হয়, তখন একটা জমজমাট পরিবেশ তৈরি হয়। এগুলো শুধুমাত্র ঘাট বললে ভুল বলা হবে, বরং বলা যায় উদয়পুরের ঐতিহ্যের একটি বড় অংশ। বিকেল যখন আস্তে আস্তে আরও রাতের দিকে এগোলো, আমরা এই গঙ্গোর ঘাটকে ছেড়ে বেরোলাম আরেকটি ঘাটে যাওয়ার জন্য। সেটা ছিল লেকের উল্টো পাড়ে। সেখান থেকে উদয়পুরের চিত্র দেখার উদ্দেশ্যে। জায়গাটা খুব দূরে না, গঙ্গোর ঘাট থেকে হেঁটেই যাওয়া যেত। সেই জায়গাটির নাম হলো আমরাই ঘাট। আর সেখান থেকে উদয়পুর সিটি প্যালেসকে দেখতে যা লাগলো, সেই দৃশ্য ভুলতে পারবো না। হলুদ লাইটে মোড়ানো। তবে সেই একই জায়গা থেকে তাজ লেক প্যালেসকেও দেখা গেল, সেটা আবার সাদা লাইটে মোড়ানো। একটি দেখতে লাগছিল সূর্য, তো আরেকটি লাগছিল চন্দ্র। তবে যে রাজপ্রাসাদ রাতের আলোয় এখনো জীবন্ত মনে হয়, সেটার ভেতরে গেলে আরও কত ভালো লাগতে পারে। আমাদের আগ্রহ আরও বেড়ে গেল। কিন্তু আমরা যাব সেখানে পরের দিন সকালবেলা। রাত কাটানোর জন্য এখন আমাদের হোটেল চেক ইন করা বাকি ছিল। উদয়পুরের ওল্ড সিটি বেশিরভাগটাই পায়ে হেঁটে দেখার পর আমরা শেষমেশ এসে পৌঁছালাম আমাদের হোটেলে, যেটা আগে থেকে বুক করে রেখেছিলাম। হোটেল ঢুকতে আমাদের ভালোই রাত হলো। তবে উদয়পুরের হোটেলগুলোর একটি বৈশিষ্ট্য আছে। এখানকার রাজ পরিবারের মতন এখানকার হোটেলেও বিলাসিতার কিছুটা ছোঁয়া দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা হোটেল নেওয়ার সময় খুব একটা খরচা করতে চাই না। কোনো একটা জায়গাকে ভালো করে দেখতে গিয়ে হোটেলে তেমন থাকাই হয় না। আমরা আমেরিকাকেও যেমন ঘুরে দেখেছিলাম, নিজের দেশে ফিরে এসে সেটারও বাড়াতে চলেছি। তাই প্রত্যেক ট্রিপে খরচা হিসেব করার দরকার পড়ে। কিন্তু এই লজিক সব জায়গায় খাটে না।
আসলে উদয়পুরে দুটো অপশানই পেলাম আমরা, হয় সস্তায় শুধু বেড খরচা দিয়ে শেয়ারিং বেসিসে একটা হোস্টেলে থাকো, আর না হলে একটু বাজেটটা বাড়িয়ে লাক্সারি হোটেল নাও। চাইলে আমরা হোস্টেল নিতেই পারতাম, কিন্তু যখন রাজাদের জায়গা দেখতে এসেছি একটু বিলাসিতা তো করাই যায়। না না, তা বলে তাজ লেক প্যালেস একেবারেই না, ওটা শুধু বাইরে থেকে দেখতেই ভালো লাগে। সেখানে যাওয়ার ইচ্ছে থাকলেও সেই জায়গা থাকার মতন ক্ষমতা এখনও হয়নি আমাদের। আমরা সাধারণ মানুষ, তাই আমাদের লিমিট অনুযায়ী এই হোটেলটা পছন্দ করলাম। ফাইনালি উদয়পুরের সবচেয়ে বড় আকর্ষণ দেখার সময় হয়ে এলো। উদয়পুর সিটি প্যালেস, রাজস্থানের বৃহত্তম রাজপ্রাসাদ। তবে এতক্ষণ যেমন এক রূপকথার গল্পের মতন উদয়পুরের সৌন্দর্য ও ঐতিহ্য দেখছিলেন, এখন এই সব কিছু পাল্টাতে চলেছে। কারণ আসলেতে উদয়পুরের গল্প কোনো রূপকথা নয়। এই শহর লেকের ধারে শুধু সুন্দর করে সাজানোর জন্যই তৈরি হয়ে ওঠেনি। এ হলো এক চরম লড়াইয়ের গল্প, এ হলো রাজপুতদের বিরোধিতার গল্প। আজকে সেই গল্পই আমরা জানব এই বৃহৎ প্রাসাদটা ঘুরতে ঘুরতে। চলুন সঙ্গে। গল্পটা সহজ এবং সংক্ষেপে বোঝাতে গেলে শুরু করতে হয় 1500 দশকের রাজস্থানের মানচিত্র দিয়ে। আজকে যেই রাজস্থান ভারতের পশ্চিম ভাগে অবস্থিত, সেই সময়কার রাজপুতানা পুরোপুরি পশ্চিমে ছিল না। অখণ্ড ভারতে রাজপুতদের আধিপত্য এতটাই জায়গা ছড়িয়েছিল যে পশ্চিম ভারত থেকে প্রায় মধ্য ভারত অবধি এসে যেত, যার ওপর দিয়ে আমাদের দেশের মূল বাণিজ্য পথগুলি পেরোতো, যাকে ইংরেজিতে বলি আমরা মেজর ট্রেড রুটস। তাই যেই সম্রাটই ভারতের অধিপতি হতে চেয়েছেন, তিনি জানতেন যে রাজপুতানার ওপর নিয়ন্ত্রণ ছাড়া দিল্লি থেকে গুজরাটের বন্দর বা দক্ষিণের মলভূমি পৌঁছানো অসম্ভব। অর্থাৎ রাজপুতানা দখলে থাকা মানে দিল্লির অর্থনীতিকে বিপন্ন রাখা। কিন্তু আরেকদিকে রাজপুতানার ওপর কোনো একটি রাজার রাজত্ব ছিল না। রাজপুতানার অনেকগুলো ভাগ ছিল, যাদের মধ্যে আয়তন অনুযায়ী 5টা বড় ভাগ হলো মেওয়ার, মারওয়ার, বিকানের, জয়সলমের আর ধুন্দার। এবং এর ওপর রাজত্ব ছিল রাজপুতদেরই বিভিন্ন বংশের। ধুন্দার বা আজকের দিনের জয়পুরের ওপর রাজত্ব ছিল কাচওয়াহা রাজপুতদের, যেখানকার গল্প আপনারা আগের পর্বতেই দেখলেন। তাদের রাজধানী জয়পুর। জয়সলমেরকে আশা করি সবাই একবার না একবার দেখেই থাকবেন, চোখে না হলেও সিনেমাতে অবশ্যই দেখেছেন। সেই সোনার কেল্লা এবং জয়সলমেরের ওপর রাজত্ব ছিল ভাটি রাজপুত বংশের। মারওয়ার ও বিকানেরের ওপর রাজত্ব ছিল রাঠোর বংশের। যোধপুর আর বিকানের ছিল তাদের দুটি রাজধানী। আর এই মেওয়ার ছিল সিসোডিয়া রাজপুতদের, যার রাজধানী শহর হলো উদয়পুর, যেখানকার রাজপ্রাসাদ বা হেডকোয়ার্টার্স এখন দেখতে পাচ্ছেন। তবে বাকি সবাই মহারাজা হলেও মেওয়ারের রাজপুতরা মহারাজা নয় মহারানা উপাধি ব্যবহার করতেন, কারণ তাদের ধারণা অনুযায়ী তারা শুধু রাজা ছিলেন না, তারা ছিলেন রক্ষক। যেই জায়গায় তাদের আধিপত্য, সেখানকার রক্ষক। আসলে রানা শব্দটি এসেছে রণ থেকে। যুদ্ধক্ষেত্রকে বলা হতো রণভূমি। আর এই রানা পদবীর অর্থ হলো দ্য গ্রেট ওয়ারিয়ার। আমাদের ভিডিওটা যদি শেষ অবধি দেখেন, তাহলে তাদের নিজেদেরকে দেওয়া এই উপাধি আপনাদের অক্ষরে অক্ষরে সঠিক মনে হতে পারে। দেখতে থাকুন। এই এতক্ষণ ধরে যতগুলো রাজপুত বংশের উল্লেখ করলাম, এদের মধ্যে একমাত্র মেওয়ার বা উদয়পুরই ছিল সেই রাজ্য যারা দিল্লির মুঘলদের সাথে হাত মেলাতে অস্বীকার করেছিলেন।
যখন অন্য রাজবংশরা মুঘলদের সাথে সন্ধি ও বন্ধুত্বের পথ বেছে নিয়েছিলেন, তখন উদয়পুরের মহারানারা পাহাড়ের গুহায় থেকে বিলাসিতা ত্যাগ করে স্বাধীন থাকার জন্য যুদ্ধ চালিয়ে গেছেন, যেখান থেকে এই উদয়পুরের জন্ম। তবে যত সহজে ছোট্ট করে গল্পটা বলে ফেললাম, ঘটনাগুলো এত সহজে ঘটেনি। এই গল্প দারুণ রোমাঞ্চকর, কারণ এই যুদ্ধ মুখোমুখি হয়নি, হয়েছিল লুকোচুরির মতন। শুরু থেকে বলি তাহলে। আসলে উদয়পুর মেওয়ার রাজ্যের রাজধানী শুরু থেকে ছিল না। 1553 সালের আগে উদয়পুর বলে কোনো জায়গার অস্তিত্বই ছিল না। উদয়পুর থেকে আরও 117 কিলোমিটার দক্ষিণের দিকে চিত্তোরগড় ছিল মেওয়ারের প্রথম রাজধানী, এবং চিত্তোরগড় ফোর্ট ছিল তাদের বৃহৎ রাজপ্রাসাদ। এবার যেমনটা আগেই বললাম, মুঘলদের কাছে মেওয়ার জয় করা শুধু সম্মানের লড়াই ছিল না, এটি ছিল অর্থনৈতিক প্রয়োজন। তাই চিত্তোরগড় ফোর্ট মেওয়ার রাজ্যের গৌরব হওয়া সত্ত্বেও এই জায়গাকে বারবার যুদ্ধের সম্মুখীন হতে হতো। কারণ একটাই, শান্তি চাইলে দুই দলকেই চাইতে হবে, কোনো একজন বেঁকে দাঁড়ালে দুই দলকেই লড়তে হবে। শুরু হয়ে গেল আধিপত্যের যুদ্ধ। মুঘলদের ভারী কামান আর হাজার হাজার সৈন্যদের সামনে মেওয়ার রাজ্যের এই একটিমাত্র পাহাড়ের দুর্গ অসহায় হয়ে পড়ছিল। কেল্লার উঁচু দেওয়াল পেরোনো কঠিন হলেও কেল্লাটি এমন একটি পাহাড়ের ওপর ছিল যেটার নিচে ঘেরাও করলে দুর্গের রসদ বন্ধ করে দেওয়া যেত। আরেকদিকে মুঘল সেনাবাহিনীকে সেই সময় মুখোমুখি হারানো অন্য কোনো রাজার পক্ষে সহজ ছিল না। তাই 1553 সালে মহারানা উদয় সিং একটি অন্য রকমের রণনীতি ব্যবহার করলেন। তিনি সম্মানজনক মৃত্যুর বদলে কৌশলগত টিকে থাকাকে বেশি গুরুত্ব দিলেন। তিনি আকবরের চোখে ধুলো দিয়ে চিত্তোরগড়ের রাজপ্রাসাদকে ছেড়ে খুঁজছিলেন একটি নিরাপদ জায়গা আরাবল্লী পর্বতমালার আড়ালে। শেষমেশ 1568 সালে আকবর চিত্তোরগড়ের দেওয়াল ভেদ করলেন, কিন্তু ততদিনে মেওয়ারের রাজপরিবার সেখান থেকে স্থানান্তর করে ফেলেছিলেন। মেওয়ারের এই রণনীতির সামনে আকবরকে শেষমেশ হেরে যেতে হলো। চিত্তোরগড়কে দখল করতে পারলেও মেওয়ারের রাজবংশকে হারাতে পারেনি। আরেকদিকে মহারানা উদয় সিং পাহাড় আর ঝিলের জলকে বানিয়েছিলেন মেওয়ারের রক্ষা কবচ, আর ওনার বুদ্ধির জোরেই জন্ম হলো উদয়পুরের। তাই এই উদয়পুর শহর আসলেতে কোনো বিলাসিতার শহর হিসেবে তৈরি হয়নি, এটি জন্ম নিয়েছিল একটি বিদ্রোহী রাজবংশকে বাঁচিয়ে রাখার রণকৌশল হিসেবে। কিন্তু কি ভাবছেন, এতেই কি যুদ্ধ শেষ? একেবারেই না। আত্মসম্মান ও অহংকারের লড়াইতে জল কত দূর যে গড়াতে পারে, একটি প্রজন্মের শুরু করা যুদ্ধ পরের প্রজন্মের জন্য কতটা ভোগান্তি আনতে পারে, সেটাই জানবেন এরপরে। দেখতে থাকুন। উদয় সিং যখন পাহাড়ের আড়ালে ওনার নতুন রাজধানী উদয়পুরের প্রতিষ্ঠা করেন, তিনি আসলে তার জ্যেষ্ঠ পুত্র মহারানা প্রতাপ সিংয়ের জন্য একটি অপরাজেয় রণক্ষেত্র তৈরি করে গিয়েছিলেন, যাতে মেওয়ারের রাজ্যকে মুঘলদের সামনে কোনো দিন হার মানতে না হয়। যেই যুদ্ধ রানা প্রতাপ ওনার মৃত্যু অবধি চালিয়ে গেছিলেন। হলদিঘাটের যুদ্ধ তার মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য। চেতাক ঘোড়ার নাম তো শুনেই থাকবেন। কিন্তু প্রায় 80 বছর ধরে দুটি দল লুকোচুরির মতন যুদ্ধ চালিয়ে যাওয়ার পর অর্থ এবং স্বার্থ দুটোই যখন কমতে শুরু করলো, শেষমেশ ক্ষতি কার হলো? সাধারণ মানুষের। কারণ যুদ্ধের সময় অর্থনৈতিক উন্নতি প্রায় অসম্ভব ছিল, কারণ ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ ছিল। বাণিজ্য পথটাই ছিল যুদ্ধক্ষেত্র। শেষমেশ 1615-তে আকবরের ছেলে জাহাঙ্গীর আর মহারানা প্রতাপের ছেলে মহারানা অমর সিং এই যুদ্ধকে বন্ধ করে একটি শান্তি চুক্তি করার সিদ্ধান্ত নেয়। তাদের মতে এইভাবে দিনের পর দিন যুদ্ধ চলতে পারে না, তাতে ক্ষতি সবারই। মেওয়ার রাজ্যের জন্য এটা একটি বড় ও গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়ালো। যুদ্ধ শেষ হওয়ার পর উদয়পুরের অর্থনীতি দ্রুত বদলাতে থাকে। পাহাড়ের ভেতরে থাকা নিরাপদ বাণিজ্য পথগুলো খুলে যায়। গুজরাটের বন্দর থেকে দিল্লি পর্যন্ত পণ্যবাহী ক্যারাভ্যানগুলো উদয়পুর হয়ে যেতে থাকে।
এই ট্যাক্স থেকে পাওয়া টাকায় মহারানাদের পরের প্রজন্ম তৈরি করে জগদীশ টেম্পল, সিটি প্যালেসের বিশাল অংশ আর জগনিবাস, যাকে আমরা এখন তাজ লেক প্যালেস বলে চিনি। শান্তি ও সমৃদ্ধি ছাড়া এই বিশাল বিশাল স্থাপত্য তৈরি করা কখনোই সম্ভব ছিল না। আজ 25টি প্রজন্মের পরিশ্রম আর 400 বছর ধরে তৈরি এই বৃহৎ রাজপ্রাসাদ আমাদের চোখের সামনে। রাজাদের লড়াই হয়তো তাদের অহংবোধকে তৃপ্ত করে, কিন্তু ভোগান্তি হয় কাদের? সৈন্য ও সাধারণ মানুষের। এই প্রাসাদের দেওয়াল বিরোধিতার গল্প হয়তো চিৎকার করে বলে, কিন্তু আজ এই দেওয়াল দাঁড়িয়ে আছে একমাত্র সেই 1615 শান্তি চুক্তির জন্য। এবং উদয়পুরের এত চাকচমক দেখতে পেলেন সেই কারণেই। কিন্তু চিত্তরগড়, এই লড়াইতে মেবারের পুরনো রাজধানী তার কি অবস্থা করে ছাড়ল? আজকের গল্পে চিত্তরগড় ফোর্টের উল্লেখ এতবার হয়েছে যে এবার আমরাও সেদিকে না গিয়ে আর যাই কোথায়। তাই আমাদের এই রোড ট্রিপে চিত্তরগড়ের চিত্র দেখার ইচ্ছে নিয়ে এগিয়ে গেলাম। আমরা যা দেখব আপনাদের সামনেও সেই গল্পটা রাখবো, কিন্তু পরের ভিডিওতে। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব ও হাইপ করে সাপোর্ট জানালে অনেকটা উৎসাহ পাবো এরকম আরও গল্প নিয়ে আসার জন্য। আপনাদের সাথে দেখা হবে আবার পরের পর্বে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।